সেই দিন রাইতেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার জেনারেলগুলোকে বৈঠক করার সিদ্ধান্ত নেন, সেনাবাহিনী আর সাধারণ মানুষের উপরে গুলি চালাইব না। অর্থাৎ জালিমের পায়ের তলার শেষ মাটিটুকু সেই দিন রাইতেই সইরা গেছিল। হাসিনা আইজিপিরা দেখায়া বলছিল তারা তো ভালো করতেছে। জবাবে আইজিপি অত্যন্ত পরিষ্কার ভাষায় জানায় দেন, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশিক্ষণ কঠোর থাকা সম্ভব না। কেমন আসিল শেখ হাসিনার শেষ ঘন্টাগুলা? সবারই তো জানতে ইচ্ছা করে। চলেন দেখে আসি। 15.5 বছরের দুর্দণ্ড প্রতাপ, চারপাশের স্তাবক বাহিনীর জয়ধ্বনি আর লাশের উপরে দাঁড়ায় ক্ষমতা আঁকড়ায় রাখার যে দম্ভ, সবকিছু বালির বাঁধের মতো ধইসা পড়ছিল 2024 সালের 5 অগস্ট। ইতিহাসের সেই নাটকীয় আর রোমহর্ষক শেষ কয়েক ঘন্টার বর্ণনা উঠে আসছে বিবিসি বাংলা, প্রথম আলো আর ডিডব্লিউর বিশেষ প্রতিবেদনে। সেই প্রতিবেদনগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এক স্বৈরাচারী জালেম কিভাবে শেষ মুহূর্তে রক্তপাত ঘটায়া ক্ষমতায় টিকা থাকার জন্য সব রকম চেষ্টা করছিল। শেষ পর্যন্ত জনরোষের মুখে সব চেষ্টা বিফল হইল আর সে পালাইতে বাধ্য হয়েছিল। আগস্টের 4 তারিখ ছিল এক বিভীষিকাময় রবিবার। সারা দেশে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার আর পুলিশের গুলিতে প্রায় 100 মানুষ প্রাণ হারায়। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী সেই দিন বিকালে কয়েকজন সিনিয়র নেতার উপদেষ্টা শেখ হাসিনার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কথা জানাইলেও তিনি তা মানতে নারাজ ছিলেন। হাসিনা বিশ্বাস করতেন অতিরিক্ত বল প্রয়োগ কইরা আন্দোলন দমানো সম্ভব, কিন্তু ডিডব্লিউডি এর প্রতিবেদন কইতাছে সেই দিন রাইতেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার জেনারেলগুলোকে বৈঠক করার সিদ্ধান্ত নেন, সেনাবাহিনী আর সাধারণ মানুষের উপরে গুলি চালাইব না। অর্থাৎ জালিমের পায়ের তলার শেষ মাটিটুকু সেই দিন রাইতেই সইরা গেছিল। 5 আগস্ট সকালে গণভবনের চিত্র আসিল চরম উত্তেজনার। বিবিসি বাংলার তথ্য মতে শেখ হাসিনার হাতে 2টা পথ, একদিকে পালানোর প্রস্তুতি, অন্যদিকে শেষ রক্তবিন্দু দেওয়া টিকা থাকার চেষ্টা। সকালে 3 বাহিনীর প্রধান আর পুলিশ প্রধান যখন গণভবনে দেখা করতে আসেন, তখন হাসিনা তাগুপের তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানতে চান কেন সেনাবাহিনী কঠোর হইতাছে না। প্রথম আলো কইতাছে হাসিনা আইজিপিরা দেখায়া বলছিল তারা তো ভালো করতেছে। জবাবে আইজিপি অত্যন্ত পরিষ্কার ভাষায় জানায় দেন, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশিক্ষণ কঠোর থাকা সম্ভব না। ততক্ষণে শাহবাগ উত্তরা থেকে লাখো ছাত্র জনতার জনসমুদ্র গণভবন অভিমুখে রওনা দিয়ে দিছে। গোয়েন্দা তথ্য আসে জনতার মাত্র 45 মিনিটের দূরত্বে আছে। এই চরম মুহূর্তে সেনাপ্রধান সাফ জানায় দেন, সেনাবাহিনী আর কারফিউ বাস্তবায়নে শক্তি প্রয়োগ করবে না। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী হাসিনা তখনও পদত্যাগে অনড় ছিলেন। তিনি ভাবছিলেন বল প্রয়োগ কইরা মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকানো যাইব, কিন্তু পরিস্থিতি আজ করতে পাইরা তার বোন শেখ রেহানা আর বিদেশে থাকা পুত্র সজীব ওয়াজেদ জয়ের লগে শীর্ষ কর্মকর্তারা যোগাযোগ করেন। পরিবারের সদস্য হস্তক্ষেপে শেষ পর্যন্ত হাসিনার আরোপিত আয়রন লেডির খোলসটা ভাঙা যায়, চুরমাচুর হইয়া পইরা যায়। প্রথম আলো আর বিবিসির তথ্য মতে শেখ রেহানা আর জয়ের দীর্ঘ অনুরোধের পর তিনি পালাইতে রাজি হন। তিনি চাইছিলেন পালানোর আগে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ রেকর্ড করতে, কিন্তু ইতিহাসের চাকা তখন এত দ্রুত ঘুরতেছিল যে ভাষণ দেওয়ার সময়টুকু তারা ছিল না। 4টা হেলিকপ্টার আর সেনাবাহিনীর নিরাপত্তায় তার তেজগাঁ বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। যেই গণভবনে তিনি নিজের চিরস্থায়ী দুর্গ ভাবছিলেন, সেই দুর্গ ত্যাগ করে তার চিরতরে পালাইতে হয়। 5 আগস্ট দুপুর 1:30 নাগাদ বাংলাদেশ বিমান বাহিনীর একটা C-130 উড়োজাহাজ চইরা শেখ হাসিনা শেখ রেহানা ভারতের উদ্দেশ্যে পালানোর জন্য রওনা হন। ডিডব্লিউ এর প্রতিবেদন অনুযায়ী ভারতের আগে এই পালানোর বিষয়ে অবগত করা হয়েছিল। দিল্লির হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণের পর তারে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে সাক্ষাৎ করতে দেখা যায়। যে প্রধানমন্ত্রী একসময় কইতেন তিনি পালাবেন না, তারই দেশের ইতিহাসের সবচেয়ে বড় পালানোর নাটকের নায়ক হইতে হইল। 15.5 বছরের স্বৈর শাসনের পতন কেবল একটা সরকারের পতন ছিল না, এইটা ছিল জালিমের জুলুমের বিরুদ্ধে সত্যের মহাবিজয়। বিবিসি, প্রথম আলো আর ডিডব্লিউডি এর এই প্রতিবেদনগুলো সাক্ষী দেয় জনগণের শক্তির সামনে কোনো স্বৈরাচারী শক্তি টিকা থাকতে পারে না। বন্দুকের নল দিয়ে হয়তো সাময়িকভাবে কণ্ঠরোধ করা যায়, কিন্তু যখন গোটা একটা জাতি মৃত্যু ভয় তুচ্ছ করে রাজপথে নেমে আসে, তখন জালিমরে পালানোর পথটুকু খুঁজতে হয় চোরের মতো। 5 আগস্টের সেই রক্তে ভেজা দুপুর আজ পৃথিবীর সকল স্বৈর শাসকের লেগা একটা জীবন্ত সতর্কবার্তা হয়ে আছে।